দীর্ঘ ৩ মাস পর রোববার ফজর থেকে খুলে দেয়া হচ্ছে পবিত্র হারাম শরীফ সহ মক্কার সব মসজিদ। আবার আগের মতো মসজিদে ইবাদতবন্দি করতে পারবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ হজের ব্যাপারেও ভালো একটা সিদ্ধান্ত আসবে। জীবন স্বাভাবিক করতে উঠিয়ে নেওয়া হচ্ছে লকডাউন সহ সব ধরনের বিধিনিষেধ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে করোনায় একদিনে ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,২০০। বিতর্কিত মন্তব্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দুঃখ প্রকাশ। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া কিছু কম ঠুম দিয়া যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। করোনা সংকটে চাকরি হারিয়ে রাতের আঁধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় এসএসসি উত্তীর্ণরা, এখনই কিছু ভাবছে না বোর্ড। সমর্থন জানিয়ে জীবনের ঝুঁকি না নেয়ার পরামর্শ শিক্ষাবিদদের। পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ডিএনজি এলাকার বাসিন্দারা, ক্ষমা চাইলেন স্থানীয় এমপি। নিরসনে সেনাবাহিনীর কাজ শুরু। করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর রোববার ফজর থেকে খুলে দেয়া হচ্ছে পবিত্র হারাম শরীফ সহ মক্কার সব মসজিদ। তবে মানতে হবে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি। ২১শে জুন সৌদি আরবে প্রত্যাহার হচ্ছে সব ধরনের লকডাউন ও কারফিউ। এ অবস্থায় এবারের হজ আয়োজনের সম্ভাবনা বাড়ছে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। করোনা ভাইরাস প্রতিরোধে গেল ২রা এপ্রিল বন্ধ করে দেওয়া হয় পবিত্র মক্কা ও মদিনার সব মসজিদ। গেল মাসে অন্যান্য শহরের মসজিদ খুলে দেওয়া হলেও বন্ধ থাকে মক্কার মসজিদগুলো। অবশেষে শুক্রবার দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে দুবাই ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ জানায়, শর্ত সাপেক্ষে রোববার ফজর থেকে খুলে দেওয়া হচ্ছে পবিত্র হারাম শরীফ সহ মক্কার সব মসজিদ। ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে আরোপ করা কারফিউ ও লকডাউনও প্রত্যাহার করা হচ্ছে। ২১শে জুন থেকে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে তুলে দেওয়া হবে সব ধরনের বিধিনিষেধ। সরকারি এমন উদ্যোগে শঙ্কায় পড়া হজ আয়োজনের সম্ভাবনা বাড়ছে বলে মত প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরবে ২রা মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবারও দেশটিতে আক্রান্ত হয়েছে ৪,৩০০ জনের বেশি। ৩.৫ মাসে আক্রান্ত ছাড়িয়েছে ১.৫ লাখ, মারা গেছেন প্রায় ১২০০ জন। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। পবিত্র মক্কার মসজিদ খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। ইমদাদ, আপনি জানেন আসলে এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আসলে পুরো বিশ্ব এবং এই দেশের সকল জনগণ কিন্তু এই সিদ্ধান্তটির অপেক্ষা ছিল যে কবে নাগাদ পবিত্র নগরী মক্কার এবং মক্কার সমস্ত মসজিদগুলো খুলে দেওয়া হবে, এই সিদ্ধান্তের অপেক্ষা ছিলেন। তো আসলে এটি অত্যন্ত আনন্দের সংবাদ সকলের জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি আন্তর্জাতিক গণমাধ্যম সহ দেশটির স্থানীয় গণমাধ্যমেও ঠিক একই সংবাদ পরিবেশিত হয়েছে যে আগামী রোববার থেকে মূলত সৌদি আরবের যে মক্কা এবং মক্কার আশেপাশে যতগুলো মসজিদ আছে, অর্থাৎ প্রায় ১,৫০০-এর মতো মসজিদ, সবগুলোই কিন্তু খুলে দেওয়া হচ্ছে সাধারণ মুসল্লিদের জন্য। তো এই সময়ে অর্থাৎ প্রায় ৩ মাস পরেই কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে সৌদি সরকারের পক্ষ থেকে। যদি ইতিমধ্যেই দেশটির অন্যান্য মসজিদ এবং পবিত্র নগরী মদিনা সহ সকল মসজিদগুলো কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তো তখন থেকে কিন্তু আসলে প্রত্যাশাটা ছিল কবে নাগাদ মক্কার হেরেম শরীফ সহ সমস্ত মসজিদগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এই সংবাদের জন্য। তো সেটি কিন্তু আজ আমরা পেয়েছি এবং আগামী রোববার থেকে মূলত মক্কা এবং আশেপাশে সকল মসজিদগুলো সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে এখানে থাকা যারা প্রবাসী আছেন এবং এই দেশের জনগণ যারা আছেন, তারা কিন্তু আরেকটা প্রত্যাশা এর সাথে বাড়িয়ে দিয়েছেন। সৌদি সরকারের পক্ষ থেকে এই মসজিদ খোলার যে সংবাদটি, সেই সংবাদের পাশে তারা প্রত্যাশা করছেন, যদিও দেশটিতে এখন পর্যন্ত পবিত্র হজের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে হজ নিয়ে বেশ কয়েকটি তথ্য এসেছে, এরকম যে বেশ কিছু স্বল্প সংখ্যক মুসলিম নেওয়া হতে পারে এবার হজ। তো হজের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া না হলেও অনেকেই প্রত্যাশা করছেন যে এই মসজিদ যেটি খুলে দেওয়া হলো, সিদ্ধান্ত যেটি এসেছে, এই সিদ্ধান্তের পাশাপাশি হজ নিয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে এবং সেটি অবশ্যই একটি পজিটিভ সিদ্ধান্ত হতে পারে বলে এখানে সবাই এটাই মনে করছেন। তো আসলে
এটি বলতে গেলে এখন পুরো সৌদি আরবে কিন্তু যে কারফিউ এবং লকডাউন চলছে সেটি কিন্তু আগামী রোববার থেকে কিন্তু মুক্ত করার ঘোষণা ছিল ইতিপূর্বে। সৌদি সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি ছিল যে প্রত্যেকটি মসজিদ কিন্তু খুলে দেওয়া, পাশাপাশি এই দেশের 3 ধাপের যে শেষ ধাপ অর্থাৎ জনজীবন স্বাভাবিক হওয়ার যে ধাপটি, সেই ধাপটি কিন্তু আগামী রোববারে শেষ হচ্ছে, অর্থাৎ রোববার থেকে কিন্তু কারফিউ এবং লকডাউন শেষ হচ্ছে। তো সেই সাথে মসজিদগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি আসলে অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত। তো এই ছিল আসলে ইমদাদ আমার কাছে সৌদি আরবের সবশেষ। রিয়াদ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। হালনাগাদ করা সবশেষ 24 ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই 1000 করে কমেছে। এতে এ সময়ে নতুন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে কম। একই সময়ে নতুন 45 জনকে নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1388 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। আগের দিনের তুলনায় 800-র বেশি লোক করোনা জয় করেছে, যা শতাংশের হিসেবে প্রায় 29 ভাগ বেশি। 24 ঘন্টায় যোগ হওয়া 2781 জনকে নিয়ে দেশে এ রোগে সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 43,000-এ। তাতে শনাক্তের বিচারে সুস্থতার হার কিছুটা বেড়ে হয়েছে প্রায় 41%। আগের দিনের চেয়ে 7 জন বেশি মারা যাওয়ায় 24 ঘন্টায় মৃত্যুর হার বেড়েছে 15% বেশি। নতুন 45 জনকে নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1388 জনে। এতে শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার কিছুটা বেড়ে হয়েছে 1.32। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 13 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 21 থেকে 30 3 জন, 31 থেকে 40 বছর 4 জন, 41 থেকে 50 10 জন, 51 থেকে 60 বছর 9 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। সবশেষ 24 ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা 1000-এর বেশি কমেছে। 108 কমে এ সময়ে নতুন শনাক্ত হয়েছে 3243 জন কোভিড রোগী। তাতে প্রায় 2% কমে শনাক্তের হার হয়েছে 21.56। মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। সবশেষ 24 ঘন্টায় বাসায় মারা গেছেন 14 জন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সংখ্যার তুলনায় প্রথম সংক্রমণের দেশ চীনকে অনেক আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। দিন যত এগোচ্ছে ততই কিন্তু বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণে। প্রথমে আমরা দেখে নেব গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,045 জনের দেহে এবং আক্রান্ত হয়েছে 3,243 জন এবং আজও মৃত্যুবরণ করেছেন 45 জন, সুস্থ হয়েছেন 2,781 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 42,945 জন। গত 7 দিনের সংক্রমণের হারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে 13 জন ছিল 17.17%। আজকে 19 জন আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 23-এর মধ্যে কিন্তু ওঠানামা করছে যে সংক্রমণের হারটি। আক্রান্তের যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আক্রান্ত হয়েছিল বাংলাদেশে 8 মার্চ 3 জন এবং তার 1 মাস পর 165 জন, এরপরে 10,000 পূর্ণ হয়েছে 8 মে। সবচেয়ে কম সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছুঁয়েছে। 18 মার্চ 1 জন মারা গিয়েছেন, আজকে 19 জন আমরা দেখেছি যে 1388 জন মৃত্যুর সংখ্যা। যারা মারা গিয়েছেন তাদের বয়সভিত্তিক বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পুরুষ মারা গিয়েছেন 32 জন এবং নারী মারা গিয়েছেন 13 জন। 11 থেকে 20 বছর বয়সে মারা গেছেন 1 জন, 21 থেকে 40 বছর বয়সে 7 জন, 41 থেকে 60 বছরে 19 জন, 61 থেকে 70 বছরে 11 জন এবং 71 থেকে 90 বছরে 7 জন। আমরা প্রতিদিনই দেখে থাকি যে 50 ঊর্ধ্বদের মধ্যে কিন্তু আসলে মৃত্যুর যে হার সেটি বেশি। তাই বারবার বলা হচ্ছে যারা বয়স্ক ব্যক্তি ঘরের মধ্যে আছেন তাদের বিশেষ যত্ন নেওয়ার জন্য। অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি যদি মানা যায় তাহলে অবশ্যই এর সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। বিতর্কিত মন্তব্য করে অবশেষে ক্ষমা চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা 2-3 বছর থাকবে, গতকাল স্বাস্থ্য বুলেটিনে এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যের ডিজি। বিরক্তি জানিয়েছে সরকারও। চিকিৎসক নেতারা বলছেন এমন বক্তব্য সাধারণ মানুষ সহ চিকিৎসকদের বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না, এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে।
বৈশ্বিক মহামারী করোনা নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু করোনার আয়ুষ্কাল। অনেকে অনেক ধরনের মন্তব্য করলেও চিকিৎসকদের দাবি পূর্ণাঙ্গ ব্যাখ্যার। তারা বলছেন, পরিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এমন মন্তব্য শুধু সাধারণ মানুষই নয়, বিভ্রান্ত করবে চিকিৎসক সমাজকেও। সারা বিশ্বের বিশেষজ্ঞ এবং গবেষকগণ স্থায়িত্বকালের ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। WHO এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। ভ্যাকসিন আবিষ্কার হলেই কেবল এর একটি সমাধান হতে পারে। এই প্রেক্ষাপটে এরকম দায়িত্বহীন বক্তব্য জনগণকেও বিভ্রান্ত করে এবং চিকিৎসা পেশায় আমাদের একটি নেতিবাচক প্রভাব পড়বে। সমাজের বিশিষ্টজনরাও সমালোচনা করেন এমন মন্তব্যের। কোন তথ্যের ভিত্তিতে তিনি এই কথাটি বললেন, বিজ্ঞানের কোন শর্তের ভিতরে এই কথাটা বললেন যে আগামী 2 বছর থাকবে, 3 বছর থাকবে, সংক্রমণের মাত্রা বাড়বে বা কমবে, এগুলি হলো সাধারণ মানুষের কথা, এটা বিশেষজ্ঞ পর্যায়ের কথা না। এদিকে সরকারের নীতি নির্ধারণী মহলেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে তৈরি করেছে হতাশা। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। এমন ধারণার সমীকরণ নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদেরও। তারা বলছেন, বিতর্ক এড়িয়ে সবথেকে গুরুত্ব দেওয়া উচিত লকডাউন বাস্তবায়নে। লাল জোন আছে, সেগুলোকে খুব অ্যাগ্রেসিভ মেজার নিয়ে তাদের সংক্রমণ কমিয়ে হলুদ এবং সবুজে নেয়া, যাতে করে বাংলাদেশে করোনার যে প্রভাবটা সেটা যেন সীমিত থাকে। দিনভর এমন আলোচনা সমালোচনার পর দুঃখ প্রকাশ করে মহাপরিচালক বলেন, স্বাস্থ্য বুলেটিন প্রচারের পর বক্তব্য সংশোধন করা হয়েছে। আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে বক্তব্যের স্ক্রিপ্টটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাইনি। স্ক্রিপ্টটি পাঠ করে অনলাইনে বক্তব্য রাখি। করোনা প্রাদুর্ভাবের এ পর্যায়ে এসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাপিয়েছে 1 লাখেরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়েছেন ফরিদপুরের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি বাসায় আইসোলেশনে আছেন। এদিকে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী কোভিড-19 আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। অদৃশ্য এই শত্রু থেকে রেহাই পাচ্ছে না কোনো শ্রেণী পেশার মানুষই। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে 17 জুন অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে তার। শারীরিক অবস্থা অবনতি হয় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। আবার তো সকালে পজিটিভ ধরা পড়েছে করোনা। তো তারপরে চেষ্টা চরিত্র করে সিএমএইচে ভর্তি করা সম্ভব হয়নি। পরে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, ওখানে আইসিইউতে আছেন উনি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অসুস্থ অবস্থায় 2 জুন থেকে রয়েছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। অবস্থার অবনতি হয় তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। যদিও এরই মধ্যে তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে সুস্থ থাকায় নিয়ম মেনে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সস্ত্রীক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সহ আরও বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা রোগে পরীক্ষামূলক ওষুধগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। বিশেষজ্ঞরা এর ভয়ানক পরিণতির আশঙ্কা করে বলছেন, স্পর্শকাতর এই ওষুধের যথেচ্ছ ব্যবহার হতে পারে মরণঘাতী। এইভাবে ওষুধ বিক্রি বেড়ে যাওয়ার পর এখন দায়সারা উত্তর দিয়ে ওষুধ প্রশাসন বলছে, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বেচা কেনা নয়। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। ওরাডেক্সন, ডেক্সানেক্স, ডেকাসন কিংবা রোক্সাডেক্স এসব নামেই বাজারে প্রচলিত সংকটাপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন।
করোনা চিকিৎসায় এই ওষুধ কার্যকর এমন খবরের পরই হঠাৎই এর চাহিদা বেড়েছে। এ বিষয়ে খোঁজ নিতেই সরেজমিনে বিভিন্ন ওষুধের দোকানে সময় সংবাদ। ভাই ডেক্সামেথাসোন পাওয়া যায়? না, এখন পাওয়া যায়। ওটা কি শেষ হয়ে গেছে? প্রোটেকশন 2 দিন পাতা ছিল, ওইটা কালকে শেষ হয়ে গেছে। তারপর আজকে অর্ডার দিয়েছি, বিকেলে আসবে। সংকট ও অস্বাভাবিক চাহিদার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র চায়নি ফার্মেসিগুলো। তবে দু একজন সচেতন বিক্রেতাও আছে এর মধ্যে। একজন লোকে বলতেছে ডাক্তারকে ফুরিয়ে গেছে, আমি বললাম যে না আপনার প্রেসক্রিপশন আছে কিনা, তখন বললো না ডাক্তার আমাকে বলে দিছে। বিক্রেতারা বলছেন সংগ্রহকালে নানা অজুহাত দেখান ক্রেতারা রাখার জন্য, কারণ শুনে যে মার্কেট ওঠা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। প্রেসক্রিপশন দেখে আমি ওনাকে দিয়েছি, নাহলে আমি তো ভাবতাম যে প্রেসক্রিপশন না হলে তো আমি দিতাম। কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হয় বিশ্বব্যাপী করোনা রোগীদের উপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ প্রায় 60 ধরনের ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহৃত এসব ওষুধের সফলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ফার্মেসিগুলো থেকে তা সংগ্রহ করার যে হিড়িক, তাতে কতটা শঙ্কা দেখছেন চিকিৎসকেরা। এটা মাইল্ড মডারেট কেসে এবং ডাক্তারদের পরামর্শ ছাড়া নিলে ভয়ঙ্কর হতে পারে। এটা স্টেরয়েড, এটা সহজ ওষুধ নয়। ডায়াবেটিক কিটোসিস হয়ে গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে পেট ফুটা বা পারফোরেশন হয়ে এবং ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক সময় সেপ্টিসিমা হয়ে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। ওষুধ প্রশাসন বলছে স্পর্শকাতর এসব ওষুধ বেচা কেনায় কঠোর নজরদারি করা হবে এখন থেকেই। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া দিতে হয় না, এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে। কোভিড মোকাবেলায় কাজ করে এমন ধারণা থেকে চাহিদা বেড়েছে অ্যাজমা ও শ্বাসকষ্টে ব্যবহৃত ওষুধগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউনের পর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার পরিবর্তে বরং বেড়েছে। সংক্রমণ রোধে ঘনত্ব বিবেচনায় পরীক্ষামূলক এলাকাটি লকডাউনের পর গত 9 দিনে আক্রান্ত হন 33 জন। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন সঠিকভাবে কার্যকরে গাফিলতির কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষামূলকভাবে 9 দিন আগে লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। কিন্তু যে উদ্দেশ্যে লকডাউন, সেই সংক্রমণ বেড়েই চলেছে এলাকায়। লকডাউনের আগে পূর্ব রাজাবাজার এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 39 জন। এরপর গত 9 দিনেই আক্রান্ত হয়েছে 33 জন। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। চেষ্টা করে পারতাছে না, এটা তো ওনাদের গাফলতি আছে, কেন দিচ্ছে ঢুকতে, কেন দিচ্ছে বের হইতে। সচেতন ভাবে চলতে পারলে সেটা আমরা তো নেমে যাই, বাসা থেকে বের হয়ে আসি। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব নয়। সেখানে যতগুলো লোক পজিটিভ আছে আগের থেকেই আমরা জানি, তাদেরকে ওখানে আইডেন্টিফাই করা, এই ধরনের প্রচারণার সর্বস্ব কর্মকাণ্ড আমাদের কোনো উপকারে আসবে। লকডাউনটি যদি আমরা ঠিক মতো করতে পারি, যেটা আমরা টোলারবাগে দেখেছি, যেটা শিবচরে দেখেছি, সেটি হচ্ছে যে সংক্রমণ কমে আসবে। এদিকে আইডিসিআর বলছে যেহেতু পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে, এর সুফল পেতে 14 থেকে 21 দিন সময় লাগবে। স্বাভাবিকভাবেই 7 থেকে 10 দিনে ম্যাক্সিমাম ইনফেকশন সাইন সিম্পটমস দেখা যায়। সো এটা রাজাবাজারের ঘটনা একদমই নরমাল। সম্প্রতি রাজধানীর 45টি এলাকা করোনার সর্বোচ্চ ঝুঁকি হিসেবে রেড জোন চিহ্নিত করা হয়েছে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার লকডাউন। অবাধে চলাচল করছেন বাসিন্দারা, সেই সঙ্গে প্রবেশ পথগুলোতে প্রশাসনের কোনো নজরদারিও চোখে পড়েনি। তবে কঠোর হওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। উত্তর কাট্টলী এলাকাকে রেড জোন ঘোষণা করে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে, কিন্তু বাস্তবে কোনোভাবেই বোঝার উপায় নেই। নিয়মনীতি তোয়াক্কা না করে অবাধে বিচরণ করছে মানুষ। লকডাউন চলাকালীন অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও তা পায়নি বলে অভিযোগ এলাকার মানুষের। আমার মতো অনেক ড্রাইভার আছে, তার ফ্যামিলি আছে, তার সংসারে 2-4টা বাচ্চা আছে, সে কিভাবে চলতেছে এই ব্যাপারটা কেউ একবার কর্মস্থল করতে হবে, নাহলে আমাদেরকে বাসা ভাড়া দিতে হবে, ঘর ভাড়া, তারপর খানা খরচা, এগুলো কে দিবে? উত্তর কাট্টলী এলাকার 20টি প্রবেশ পথের মধ্যে বাস দিয়ে 14টি পথ বন্ধ করা হয়, কিন্তু একটি তো প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি। এলাকার ভেতরেও অবাধ চলাফেরা সবার, তবে মানুষকে ঘরে রাখতে কঠোর হওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দোকানপাটগুলো বন্ধ আছে, আর যেসব জায়গায় কিছু লোক হাঁটাচলা অহেতুক হাঁটাচলা করতেছে, ওগুলো বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের মোবাইল ট্রেনগুলো চলমান আছে। এলাকার মানুষজন লকডাউনের নিয়ম মানছে না উল্লেখ করে ওয়ার্ড কাউন্সিলর বলেন সবাইকে খাদ্য সহায়তা দেওয়া হবে। কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই চিন্তা করছে যে শুধু আমাদের এলাকা কেন লকডাউন হবে, অন্য এলাকাগুলা খোলা, এটা তারা মেনে নিতে পারছে না।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের মধ্যে 10টিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উত্তর কাট্টলী ওয়ার্ডই প্রথম লকডাউন কার্যকর করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনে রাজধানীতে বাড়ছে ব্যস্ততা, গাড়ি ছুটছে, অফিস খুলছে। করোনার ভয় পাশ কাটিয়ে আপাতদৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র তার উল্টো। স্বপ্ন ভাঙার কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এতদিনের চেনা শহর ছেড়ে আবারও ফেলে আসা গ্রামের পানে যাত্রা, পেছনে যে ভয়, হতাশা আর অনিশ্চয়তা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। প্রতিটা রাতের আঁধার শেষ হয় একটা সুন্দর ভোরের প্রত্যাশায়। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে হয়তো একদিন চলে যাবে, কিন্তু দীর্ঘ বছরের যাপিত জীবন বা যাপিত অভ্যাস ছেড়ে আবার সবকিছু নতুন করে শুরু করার গল্পের পেছনে যে দীর্ঘশ্বাস আর হতাশা লুকিয়ে আছে তার খোঁজ পায় কজনা। খারাপ লাগবে, কিছুই করার নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসের ভাড়া পাইব। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল, পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই ভীষণ বিষণ্ণতায় ঘেরা। 50 বছর যদি থাকি আমি, তারপরে শহরটা আমার নিজের হয় নাই। মহামারী করোনা ভাইরাস জীবনে যার প্রভাব ভয়ঙ্করতম, কিন্তু জীবিকায় তার প্রভাব কম কিসে। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা বেতন পাচ্ছেন অর্ধেকেরও কম। তাই বাধ্য হয়েই অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গ্রামে ছুটছেন অনেকেই। মেয়ে বছর এসএসসি পরীক্ষা দিতে পাশ করছে, ওর ইচ্ছে ছিল যে জন্ম ঢাকায় সবকিছু করব, এখন তো পারতে আসি না। বাড়িতে গেলে ওই ঘর ভাড়ার টাকাটা দিয়েও তো নিজেরা চলতে পারবে। প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও। দীর্ঘদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রামের পানে মানুষ। খুব মায়া লাগতেছে এবং যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। তার প্রভাবও কি কম পড়ছে যাদের ভাড়ার টাকায় সংসার চলে? ভাড়া হচ্ছে না, ভাড়াটিয়ারা আসে না এখন। অনেকে দেশে চলে যেতেছে, ভাড়া দিতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য সমস্যা। করোনা উত্তর পৃথিবী হয়তো আবারও সুন্দর হবে, হয়তো পুনরায় নতুন করে বাঁচবে মানুষ। কিন্তু জীবনের এই বেলায় হঠাৎ পাওয়া ধাক্কা সামলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবেন সবাই। আশা করাই যায়, কারণ আশায় বাঁচে মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণে কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীরা বলছেন, কোথাও মাথা গোঁজার ঠাঁই না থাকায় পাহাড়ই তাদের আশ্রয়স্থল। তবে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, 3 নম্বর সতর্কতা সংকেত জারি। গত কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে এই অবস্থা। সর্বোচ্চ 307 মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। তাই পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। টানা কিছুদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়গুলো কিছুটা আগলা হয়ে পড়ে। আর লাস্ট 2 দিন যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এটির কারণে আমাদের পাহাড় ধসের সমূহ সম্ভাবনা আছে। জেলায় ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে 62টি, যেখানে বসবাস করছে লক্ষাধিকের বেশি মানুষ। তারা বলছে, স্থায়ী কোনো বাসস্থান না থাকায় অভাব অনটনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়েই বসবাস। গরিব লোক আমাদের কোনো চেষ্টা কোনো জানা সম্মুখীন নাই, আমরা পাহাড়ে থাকি। এখানে স্থানীয় হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসলে চলে যায় আর কি। ঝুঁকির জন্য আমরা চলে যাচ্ছি বেশি বৃষ্টি হলে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে বসবাসকারীদের সচেতন করছে ফায়ার সার্ভিস। বৃষ্টি হলে সমস্যা আমরা অ্যাওয়ারনেস করার জন্য, মাইকিং করার জন্য ফায়ার সার্ভিসের টিম সকাল বিকেল নেমে যায়। স্কুল বা কলেজ বা মাদ্রাসায় আমাদের জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক ওইখানে তাদেরকে হস্তান্তর করি। জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখান থেকে উঠতে চায় না তাদেরকে এখান থেকে সরানোর ব্যাপারে আমরা তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা সরিয়ে নিচ্ছি। কক্সবাজার শহর সহ 60টি উপজেলাতে গত 10 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনায় নারায়ণগঞ্জে ডিএনডি এলাকায় পানি নিষ্কাশনের কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগের জন্য ক্ষমা চাইলেন সংসদ সদস্য শামীম ওসমান।
দুর্ভোগ নিরসনে আজই সেনাবাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি পাম্প দিয়ে চলছে পানি নিষ্কাশনের কাজ। এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন দুর্ভোগে থাকা এলাকাবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা। কোথাও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত পেরিয়ে চলাচল করতে হয় এসব এলাকার বাসিন্দাদের। অনেক পানি হচ্ছে, সপ্তাহে অনেক পানি হচ্ছে, মানুষের কোমর পর্যন্ত নৌকা চলাচল করে। মানুষের কাজ করিয়া এক জায়গায় একটু রাত্রে ঘুমাইবো, এই ঘুমটা পর্যন্ত আরামের ঘুম তাদের হারাম হয়ে গেছিল। বাচ্চা কাচ্চা নিয়ে করে বাড়িতে পারি না, সকালে অফিসে যাইতে পারি না। এবার জনদুর্ভোগ কমাতে পানি নিষ্কাশনের দায়িত্ব নিল সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি পাম্প দিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন তারা। স্বল্প ম্যান পাওয়ার দিয়ে এত বড় এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করা, খালের নাব্যতা ধরে রাখা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যত্রতত্র ময়লা ফেলে খালগুলো আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। ডিএনডির জলাবদ্ধতার বিষয়ে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়ন প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ চলছে। আল্লাহ যদি মৃত্যু হয় তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, এই ডিএনডির যে নেক্সট বাজেটটা দরকার সেটা যাতে নারায়ণগঞ্জে আসে, সেই বিষয়টাতে আপনারা সোচ্চার থাকবেন। ওই টাকাটা হয়ে গেলে আমার মনে হয় সেনাবাহিনী যেভাবে হাতির ঝিলটাকে পরিপূর্ণ করেছেন এইভাবে এটা পরিপূর্ণ হবে। 2017 সালের অক্টোবরে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে পাম্প হাউস স্থাপন, খাল খনন ও কালভার্ট সহ বিভিন্ন কাজের জন্য 558 কোটি টাকা প্রকল্পের কাজ শুরু করে সেনাবাহিনী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। করোনার প্রভাবে ব্যাংকগুলোতে কমেছে মুনাফা, বেড়েছে তারল্য সংকট, যুক্ত হয়েছে প্রণোদনা বণ্টনের সুষ্ঠু ব্যবস্থাপনার নতুন চ্যালেঞ্জ। এই অবস্থায় ঋণ খেলাপিদের ব্যাপারে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন, সংকট উত্তরণে বিনিয়োগের নতুন বাজার সৃষ্টির কোনো বিকল্প নেই। মামুন আবদুল্লাহর রিপোর্ট। কোভিড-19 আঘাতের আগেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল দেশের ব্যাংকিং খাত। করোনায় আরও নড়বড়ে এই খাত। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত খাতসমূহকে পুনর্গঠন করতে ঘোষণা দেওয়া হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা। 9% সুদে শিল্প ও রপ্তানিমুখী খাত ছাড়াও বিভিন্ন খাতে এই প্রণোদনা বণ্টনের দায়িত্ব ব্যাংকগুলোর কাঁধেই। ব্যাংকের নির্বাহীরা বলছেন, এরই মধ্যে বেড়েছে তারল্য সংকট, কমেছে বৈদেশিক মুদ্রায়। সরকার যে 1,03,000 কোটি টাকা যে প্রণোদনা বাজেটটা দিয়েছে সেটা বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ। এক্সপোর্ট কমে যাচ্ছে, স্লোথ হয়ে গেছে এক্সপোর্ট, যেখান থেকে আমাদের একটা ভালো ফরেন এক্সচেঞ্জ আর্ন করতাম আমরা। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, করোনাকে পুঁজি করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে ঋণ খেলাপিরা। তাই ব্যাংকগুলোকে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক। এর ফলে যাতে আমাদের এনপিএলটা বেড়ে না যায়, যেহেতু মরাল হ্যাজার্ড বলে যে কথাটা আছে, অর্থাৎ অনেকে এটাকে ব্যবহার করে টাকা না ফেরত দেওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকাররাও মরাল হ্যাজার্ড ব্যবহার করে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করার কথা রিকভারের ক্ষেত্রে, সেটা যদি তারা না করেন তবে কিন্তু এনপিএল একটা পরবর্তী সময়ে একটা বড় সমস্যা হতে পারে। এদিকে তারল্য সংকট মোকাবেলা এবং আয়ের উৎস বাড়াতে নীতি সংস্কারের পাশাপাশি দেশীয় বাজার নির্ভর শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ব্যাপারে মনোযোগ বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। রপ্তানি খাতের স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার, ফলে দেশীয় বাজার নির্ভর শিল্পকে কেন্দ্র করে ব্যাংকের ঋণ ব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রমকে ভাবতে হবে। সঞ্চয়ের উপরে যে সুদ দেওয়া হয় আর ঋণের থেকে যে সুদ পাওয়া যায়, সেইটার যে গ্যাপ, আমরা যেটাকে স্প্রেড বলি, সেই স্প্রেডের জায়গাটা কমিয়ে আনতে এফিসিয়েন্সি বাড়ানোর দিকে নজর দিতে হবে। ভালো ঋণ গ্রহীতাদের সুদের উপর দেয়া 10% ছাড় বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নীতিমালার কারণে প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা। করোনা বিপর্যয় থেকে কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার মধ্যে ডেইরি শিল্পের জন্য উপবরাদ্দ রয়েছে 1,100 কোটি টাকা। ছোট খামারিদের অভিযোগ, নীতিমালা শিথিল বা পরিবর্তন করা না হলে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। মহামারী করোনার কঠিন সংকটের মুখে উত্তরাঞ্চলের খামারিরা। একদিকে চাহিদার পাশাপাশি কমেছে দুধের দাম, আরেকদিকে পশু খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দিশেহারা করে তুলেছে এ অঞ্চলের খামারিদের।
করোনাকালীন বিপর্যয় থেকে পুরো কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রীর 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছিল খামারিদের মনে। মোট বরাদ্দের মধ্যে ডেইরি শিল্পের জন্য রয়েছে 1,100 কোটি টাকা, কিন্তু নীতিমালার কারণে সেই স্বস্তি উবে গেছে কর্পূরের মতো। খামারি যদি 5 লক্ষ টাকা ঋণ নেয় তাহলে তাকে 30,000 টাকার উপরে আর কি এর কিস্তি দিতে হবে। তো খামারি দুধ বিক্রি করবে কি আর কিস্তি দিবে কি? যেহেতু আপৎকালীন সময়ের ঋণ, এটাতে আপনার এইটাকে পরিশোধ করতে গেলে একটু দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন আছে। পশুখাদ্য ক্রয় ও শ্রমিক মজুরির জন্য চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণের নির্দেশনা থাকায় নিজেরা খাদ্য তৈরি করে পশুদের খাওয়ান এমন ছোট ছোট খামারিরা বাদ পড়ার আশঙ্কায় রাস্তায় নেমেছেন। 1 লিটার দুধ উৎপাদন করতে 33-35 টাকা খরচ হয়। যে ভুজি